নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এমন কোনো ঘটনার কথা আপনারা মনে করতে পারবেন কি, যেদিন রাজ্য পুলিশের মহানির্দেশকের নিয়োগ হলো, ঠিক সেই দিনই শাসক দলের প্রধান মুখপাত্র তীব্র কটাক্ষ করলেন নবনিযুক্ত পুলিশের ইন্টারিম মহানির্দেশককে। আমার মনে এরকম কোনো ঘটনা অতীতে ঘটেছে কিনা স্মরণে এলো না, সম্ভবত ঘটেইনি। যে মুখপাত্র প্রতিদিন নিয়ম করে শাসক দলকে কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও ডিফেন্ড করার চেষ্টা করেন মরিয়া হয়ে, সেই কুণাল ঘোষকে বলতে শোনা গেল যে কারুর নির্দেশে আমার মতো কোনো নির্দোষকে ফাঁসাবেন না, ভগবান এগুলোকে ভালোভাবে নেন না, সামনের দিনগুলোও ভালো চায় না। একে বলে দুগ্ধপাত্রে গোচনা পড়ে যাওয়া। কালকে এই খবরটা যখন আমার কাছে আসে, তখন আমি দেব অভিনীত প্রধান সিনেমাটি দেখছিলাম। তাই ভিডিও আপলোড করা আমার পক্ষে সম্ভব হয়নি 27 তারিখে এই বিষয় নিয়ে। তাই একদিন বাদে এই ভিডিওটা আপলোড করছি, যদিও তাতে এই বিষয়টার গুরুত্ব 1% খাটো হয় না। প্রথম কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম হঠকারী সিদ্ধান্ত নিলেন কেন? আমি তো বলবো হঠকারী সিদ্ধান্ত। তার কারণ যে সারদার বিষয়টা কার্পেটের তলায় লুকিয়ে ছিল, রাজীব কুমারকে অন্তর্বর্তী ডিজি হিসাবে নিয়োগ করে সেই বিতর্ককে তিনি আবার পাবলিক ডোমেনে নিয়ে আসলেন। একে বলে খুঁচিয়ে ঘা করা। রাজীব কুমার মণিভাণ্ডারে ছিলেন তথ্য প্রযুক্তি দপ্তরের প্রধান সচিব হিসাবে, 4 বছর হয়ে গেল তার। যদিও অনেকে বলেন যে মণিভাণ্ডারে রাজীব কুমার যেখানে বসতেন, সন্ধেবেলা পুলিশের গাড়ি সেখানে যেত, অনেক বড় বড় পুলিশ কর্তা রাজীব কুমারের সঙ্গে দেখা করতে যেতেন। হতেই পারে, এর মধ্যে কোনো আলাদা তাৎপর্য খোঁজা যায় না। এখন প্রশ্ন হলো, একটা কথা বাজারে ছড়িয়েছে যে তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রধান সচিবের পদটি শুধুমাত্র আইএএসদের জন্যই সংরক্ষিত। বিষয়টা ঠিক কি, এটা কতটা সত্যি তা জানবার জন্য রাজ্যের এক প্রবীণ আমলাকে আমি ফোন করেছিলাম। তিনি বললেন মুখ্য সচিব এবং আরো 2-1টা পদ শুধুমাত্র আইএএসদের জন্য একান্তভাবে সংরক্ষিত। বাকি অন্যান্য পদগুলো, মানে দপ্তরের প্রধান সচিবের মতো পদগুলো, আইপিএস অফিসাররাও কিন্তু দায়িত্ব নিতে পারেন। তাই তথ্য প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে আইপিএস রাজীব কুমারের নিয়োগ অবৈধ ছিল না বলে সেই প্রবীণ আমলার দাবি। কিন্তু অনেকে বলেন যে না, তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রধান সচিবের পদটি শুধুমাত্র আইএএস অফিসারদের জন্যই সংরক্ষিত। সেই প্রবীণ আমলা বললেন মুখ্য সচিব এবং আরো 2-1টি পদ ছাড়া, যেগুলো শুধুমাত্র আইএএসদের জন্য সংরক্ষিত, অন্যান্য সবকটি পদে আইপিএস অফিসাররাও বসতে পারেন। তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রধান সচিবের পদটি সেরকমই। তাই সেখানে রাজীব কুমারের আসীন হওয়া কোনো আইন ভঙ্গ হওয়ার মতো বিষয় নয়। এটা সেই প্রবীণ আমলার দাবি। এবার প্রশ্ন হলো, হঠাৎ করে রাজীব কুমারকে কেন? 2016 বিধানসভা নির্বাচনের আগে রাজীব কুমারকে
কলকাতা পুলিশের কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়েছিল দেশের নির্বাচন কমিশন। তার জায়গায় সম্ভবত সৌমেন মুখার্জি হয়েছিলেন। তার নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করার উদ্যোগ মহিয়সী নারীর ভালো লাগেনি। তারপর তাকে পুলিশ ট্রেনিংয়ে বোধহয় বদলি করে দেওয়া হয়, আবার রাজীব কুমারের প্রত্যাবর্তন ঘটে। আমার 2019 সালে ফেব্রুয়ারি মাসে সেই তারিখটার কথা মনে পড়ছে, সম্ভবত 3 তারিখ। আমি তখন পার্ক স্ট্রিটেই ছিলাম। 8টা বাজে চ্যানেলে চ্যানেলে ব্রেকিং নিউজের ছড়াছড়ি যে রাজীব কুমারের সরকারি বাসভবন, তখন তিনি কলকাতার পুলিশ কমিশনার, সিবিআই আধিকারিকরা গিয়েছেন শেক্সপিয়ার সরণির থানা থেকে পুলিশ কর্মীরা চলে এসছেন কমিশনারের বাড়ির সামনে। তারা সিবিআই এর আধিকারিকদের সেখানে ঢুকতে দিতে চান না। সেই নিয়ে স্কাফলিং, দীর্ঘক্ষণ ধরে অচল অবস্থা, মুখ্যমন্ত্রীর আসরে অবতীর্ণ হওয়া, ধর্মতলাতে অবস্থান। তারপরে রাজীব কুমার কয়েকদিন বেপাত্তা হয়ে গেছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শিলংয়ে তারপর সিবিআই রাজীব কুমারকে জেরা করলো, কুণাল বাবু ছিলেন। সেই সময় রাজীব কুমারের যিনি ওয়ান অফ দ্য লয়ার, মানে ওনার তো একটা লয়ার টিম ছিল, তাদের মধ্যে একজনের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল এবং এখনো আছে। তো তিনিও গিয়েছিলেন শিলংয়ে রাজীব কুমারের সঙ্গে, এবং সেখানে কুণাল বাবুর সঙ্গে রাজীব কুমারের মুখোমুখি বসিয়ে সিবিআই জেরা করে, সেখানে উত্তপ্ত বাদানুবাদ পর্যন্ত হয়। তাহলে সেই রাজীব কুমার কলকাতা পুলিশের কমিশনার থেকে সরে সিআইডিতে গেলেন, তারপরে তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রধান সচিব হলেন। তিনি একটা সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে আছেন। সিবিআই কি অভিযোগ করেছিল? হলফনামায় যদি কারোর পড়ার সুযোগ থাকে পড়বেন। কেস ডায়েরি, সারদার কেস ডায়েরি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছিল ঘটনা ঘটার 3.5 বছর বাদে। সিবিআই যে হলফনামা দিয়েছিল সুপ্রিম কোর্টে, তাতে বলা হয়েছিল যে তথ্য লোপাট করা হয়েছে, রাজীব কুমার সহযোগিতা করছেন না। এবং তখন সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি ছিলেন তার বেঞ্চেই শুনানি হচ্ছিল। তিনি বলছিলেন যে কলকাতার পুলিশ কমিশনার যদি ভেবে থাকেন তিনি আইন মানবেন না, তাহলে আমরা এমন পদক্ষেপ করতে বাধ্য হব যেটা তিনি ভাবতে পর্যন্ত পারছেন না। তারপর রাজীব কুমারকে পুলিশের দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রধান সচিব করেন। আবার 2024 লোকসভা নির্বাচনের আগে তাকে ফিরিয়ে আনলেন ইন্টারিম ডিজি হিসাবে, এবং একই সঙ্গে তিনি তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারিও থাকবেন। তাহলে একজন তথ্য প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান সচিবও রইলেন, আবার রাজ্য পুলিশের অন্তর্বর্তী মহানির্দেশক হলেন। তাহলে কোন কাজটাই তিনি অগ্রাধিকার দেবেন? প্রধান সচিব হিসাবে তথ্য প্রযুক্তি মন্ত্রক সামলানোর, নাকি রাজ্য পুলিশের মহানির্দেশক হিসাবে রাজ্য পুলিশের কাজকর্ম দেখভাল করা? এই ধরনের পদে সম্পূর্ণভাবে একটা দায়িত্ব থাকাই ভালো। ডুয়াল রেসপন্সিবিলিটি থাকলে কোনো কোনো ক্ষেত্রে যে গুরুদায়িত্ব কাঁধে চেপেছে সেগুলোর উপর সুবিচার করা হয় না। এখন একটা রক্ষা কবচ নিয়ে আছেন রাজীব কুমার সুপ্রিম কোর্ট থেকে। আমি জানি না পশ্চিমবঙ্গে অতীতে এরকম কোনো ডিজি পদে নিয়োগ হয়েছে কিনা যিনি সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে আছেন, যার বিরুদ্ধে বিস্ফোরক দাবি হলফনামায় সিবিআই করেছিল সুপ্রিম কোর্টে। তাহলে কি এমন কারণ ঘটলো? ওই যে কথা আছে না, হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কে ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি কার্পেটের তলা থেকে নির্বাচনের আগে হঠাৎ করে সারদার বিষয়টাকে মাথায় সামনে নিয়ে আসলেন। তার এত ডেসপারেশন কেন, এত বেপরোয়া কেন? তিনি কি জানেন না রাজীব কুমার সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে আছেন?
যে কোনো দিন সেই রক্ষা কবচকে চ্যালেঞ্জ করতে পারে সিবিআই, হয়তো করবেই, সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে রাজ্য পুলিশের মহানির্দেশকের মতো একটি গুরুত্বপূর্ণ পদে এই ধরনের মানে কি বলবো, বিতর্কিত অফিসারকে কেন তিনি আনলেন? বিরোধী দলনেতা কি অভিযোগ করেছেন? অভিযোগ করেছেন যে রাজীব কুমার সারদা মামলার তথ্য প্রমাণ লোপাট করে, শুভেন্দুবাবুর অভিযোগ, অনেক প্রভাবশালী জেল যাত্রা আটকে দিয়েছিলেন। তার প্রতিদান হিসাবে তিনি পুরস্কার পেলেন। এবং সিবিআই হলফনামায় বলেছে যে কেস ডায়েরি দিতে দেরি করেছে, সহযোগিতা করেনি এবং তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগও তার বিরুদ্ধে আছে। শাসক দলের প্রধান মুখপাত্র পরিষ্কার ইঙ্গিত করলেন, কারোর নির্দেশে আমার মতো নির্দোষকে আর ফাঁসাবেন না। তাহলে কার নির্দেশে কুণাল বাবুকে রাজীব কুমার ফাঁসিয়েছিলেন বলে কুণাল বাবু বলছেন? কুণাল বাবুর উচিত বিষয়টাকে পরিষ্কার করে বলা, কারণ সেই সময় বিধাননগরের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ, বিধাননগর কমিশনারেটের কমিশনার রাজীব কুমার সিটের প্রধান ছিলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাদের বিরুদ্ধে কুণাল বহুবার নানা কথা বলেছেন। যেদিনকে ডিজি হিসাবে তার অভিষেক হচ্ছে সেদিনকেও তিনি তীব্র কটাক্ষ হানলেন। এটা বিরোধী দলের কেউ বললে আমি বলতাম যে ঠিক আছে, শুভেন্দুবাবু বলেছেন, তার মতো করে বলেছেন, তিনি অভিযোগ করেছেন, কিন্তু কুণাল বাবু তার বিরোধী দলের সদস্য নন, তিনি তো প্রধান মুখপাত্র। তিনি যখন এই ধরনের একটা বিস্ফোরক দাবি করেন, আমার মনে হয় কুণাল বাবুর উচিত যে বঙ্গবাসীর কাছে খোলসা করে বলা যে তার ধারণা কি, কার নির্দেশে তার মতো নির্দোষকে ফাঁসিয়েছিলেন রাজীব কুমার, আর কোন জাদু বলে সেই রাজীব কুমারের আবার ডিজি হিসাবে অভিষেক হলো। নিয়ম আছে 3 জন অফিসারকে ইউপিএসসির কাছে পাঠাতে হয়, নাম, তাদের অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট সহ তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয়। কিন্তু এখানে সেই সবের ধার ধারেননি নবান্নের 14 তলা, নিজের মতো করে রাজীব কুমারকে বসিয়ে দিয়েছেন, যদিও সেটা ইন্টারিম ডিজি হিসাবে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথও এই ধরনের একজন ইন্টারিম ডিজিকে নিয়োগ করেছেন। তাহলে এত মরিয়া হয়ে রাজীব কুমারকে চাইছেন কেন মুখ্যমন্ত্রী? তাহলে কি শুভেন্দুবাবুর অভিযোগটাই ঠিক যে রাজীব কুমারের বদান্যতায় অনেক প্রভাবশালী জেল যাত্রা আটকে গিয়েছিল সারদা তদন্তে? সিবিআইকে সহযোগিতা না করে, তথ্য প্রমাণ লোপাট করে তিনি তদন্তকে ভেস্তে দিয়েছিলেন বলে যে অভিযোগটা ওঠে, সেই অভিযোগ সত্যি? এখন দেখুন কত রকম তদন্ত হচ্ছে, পুরো নিয়োগ, প্রাথমিক শিক্ষক, নবম দশম একাদশ দ্বাদশে শিক্ষক অশিক্ষক, খাদ্যচোর বালু, তারপরে পুরো নিয়োগের দুর্নীতি, মিড ডে মিল, আবার আলিপুরদুয়ার সমবায় ঋণ সমিতির 50 কোটি টাকা গায়েব, সেখানে সিবিআই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তো সামলাতে পারছেন। হ্যাঁ, সিবিআইকে তদন্ত করার প্রাথমিক সম্মতি তিনি দেননি, এসব ঠিক আছে, কিন্তু সিবিআই তো কোর্টের নির্দেশ অধিকাংশ তদন্ত করছে। রাজীব কুমারের মতো এফিসিয়েন্সি এবং সরকারকে ক্রাইসিস থেকে উদ্ধার করার মতো দক্ষতা হয়তো অন্য অফিসাররা দেখাতে পারছেন না। তাই সারদার ভূতকে বোতল মুক্ত করার ঝুঁকিটাকে নিয়েই তিনি কিন্তু আবার রাজীব কুমারকে ডিজি হিসাবে নিয়োগ করলেন, ভরসা করলেন যে সারদার ভূত এতদিন বোতলবন্দি ছিল, সেই বোতল থেকে বেরিয়ে সে আবার পাবলিক ডোমেনে চলে এলো। তার মানে অন্য অফিসাররাও তো ছিলেন। যে ভদ্রলোক 4 বছর ধরে সক্রিয় পুলিশ প্রশাসনে নেই, তিনি মণিভাণ্ডারে নিবৃত্তে বসেছিলেন, নির্বাচনের আগে যখন একের পর এক তদন্তের ঢেউ আছড়ে পড়ছে নবান্নের তটভূমিতে, সেই সময় রাজীব কুমারের অভিষেক এটাই প্রমাণ করে
যারা এতদিন ধরে তার পুলিশ প্রশাসনের বিবিধ দায়িত্ব সামলেছিলেন তাদের কাজে তিনি সন্তুষ্ট নন। তাই কিছুটা বাধ্য হয়ে কিছুটা ঝুঁকি নিয়ে রাজীব কুমারকে তিনি আবার অভিষেক করলেন। এটা বেপরোয়া, তিনি জানেন চ্যালেঞ্জ হবে সুপ্রিম কোর্টে, বিরোধীরা ছেড়ে কথা বলবে না। কারণ পশ্চিমবঙ্গে অতীতে এরকম কোনো ডিজি হিসাবে কারণ অভিষেক গড়েনি যিনি সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে এসছেন। তাহলে এই ডেসপারেশন কেন? সারদা, যেটা বিরোধীরা বলেন যে সারদার বিষয় থেকে তৃণমূল কংগ্রেসের অনেক প্রভাবশালীকে মুক্ত করেছিলেন রাজীব কুমার। শুভেন্দুবাবু বলেছেন তো তারই কি পুরস্কার, নাকি আবার এই ধরনের কোনো কাজে মহানির্দেশককে পাশে চাইছেন নবান্নের 14 তলা? এটা তো প্রশ্ন। দেখুন, রাজীব কুমারের পেশাগত দক্ষতা নিয়ে কারোর কিছু বলার নেই। অত্যন্ত দক্ষ অফিসার, 89 সালের ব্যাচের অফিসার। প্রথমে চন্দননগরের এসডিপিও, তারপরে বীরভূমের পুলিশ সুপার, তারপরে সিআইডিতে, তারপরে এসটিএফে। বুদ্ধবাবুর অত্যন্ত পছন্দের অফিসার ছিলেন রাজীব কুমার। ওই যে খাদিম কর্তা অপহরণ, মার্কিন সেন্টারে জঙ্গি হানা, এইসব তদন্তের কাজে রাজীব কুমার সহায়তা করেছেন। এবং তার যে মনন এবং তার যে মেধা, মহীয়সী নারীর আস্থাভাজন হতে গিয়ে তিনি তার নিজের পোটেনশিয়ালটাকেও পুরোপুরি এক্সপ্লোর করলেন না বলেই অনেকে বলেন। আরো অনেক উঁচুতে তিনি আসীন থাকতে পারতেন, কিন্তু ওই যে মহীয়সী নারীর আস্থাভাজন হতে হবে, সেই আস্থাভাজন হতে গিয়ে তিনি বিতর্কে জড়িয়ে পড়লেন এবং সেই জন্য তাকে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে থাকতে হয়। তার চাকরি জীবনের 24-25টা বছর তিনি বাম জামানায় ছিলেন, কই কোনো অভিযোগ তো ওঠেনি। বুদ্ধবাবুর অত্যন্ত আস্থাভাজন ছিলেন এসটিএফ এর প্রধান হিসাবে, যখন মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। টেলিফোন কল ইন্টারসেপ্ট করতে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা দরকার, রাজীব কুমার সেসব বিষয়ে সিদ্ধহস্ত। বিরোধীরা একসময় বলতেন যে বিরোধী নেতা নেত্রীদের কথোপকথন 14 তলায় পৌঁছে দেওয়ার কাজে উল্লেখযোগ্য ভূমিকা নিতেন রাজীব কুমারের নেতৃত্বে কাজ করা পুলিশের একটা অংশ। যদিও নিচের তলার পুলিশের কাছে তিনি খুব জনপ্রিয়। যখন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, নিচের তলার পুলিশ কর্মীদের কাছে তার জনপ্রিয়তা কিন্তু অন্যান্য অনেক পুলিশ কমিশনারের থেকে বেশি ছিল। এটাও বাস্তব। আবার এটাও বাস্তব, নিজের পেশাদারিত্বের সুনাম তিনি টিকিয়ে রাখতে পারেন। এবং এই যে তার কি বলবো, তার পেশাদারিত্ব, তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্নগুলো কিন্তু উঠছে সারদা কেলেঙ্কারি সামনে আসার পর থেকে। এবং সেই জন্য 4 বছর তাকে প্রথাগত পুলিশের কাজের থেকে সরে গিয়ে মণিভাণ্ডারে নিভৃতে বসে থাকতে হয়েছিল। আবার তিনি লাইমলাইটে, কিন্তু নির্বাচনের আগে, মানে লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত তিনি কি পদে থাকতে পারবেন? সিবিআইকে আবার মামলাটা শুনানির জন্য সুপ্রিম কোর্টে যাবে। এতদিন সিবিআই চুপ করে বসেছিল কেন? কারোর অদৃশ্য অঙ্গুলি হেলানো। দেখুন, একটা খবর বাজারে ছড়িয়েছিল, যারা ইডি সিবিআই বিট করে তারাই বলেছিলেন যে সিবিআই এর এক পূর্বাঞ্চলের অধিকর্তাকে এসব দুর্নীতি তদন্ত করছিল, তাকে রাতারাতি দক্ষিণ ভারতে বদলি করে দেওয়া। অভিযোগ ছিল সিবিআই এর সেই অধিকর্তা এই অন্তর্বর্তী ডিজির হয় ক্লাসমেট, নয় ব্যাচমেট, না হয় রুমমেট ছিলেন হোস্টেলে। তাই অনেক কি বলবো, ভিতরকার খবর দুজনের মধ্যে আদান প্রদান হচ্ছিল। সিবিআই এর শীর্ষ স্তর, প্রধানমন্ত্রীর দপ্তর বিষয়টা জানতে পেরে সিবিআই এর সেই আধিকারিককে পাঠিয়ে দেয় দক্ষিণ ভারতে। রাজীব কুমারের সমসাময়িক যারা আছেন আইপিএস, তারা সিবিআই টিবিআই বড় বড় পদে আসেন।
ব্যাচমেট, যে জায়গাতেই থাকুক না কেন প্রত্যেকের সঙ্গে একটা মধুর সম্পর্ক থাকে, একটা কোঅর্ডিনেশন থাকে, এগুলো কাজে লাগে, রাজ্য প্রশাসনের কাজে লাগে। তো এই সমস্ত দিক খতিয়ে রেখে রাজীব কুমারকে আবার পুলিশের মেন স্ট্রিমে ফিরে আসা শুধু নয়, একেবারে ডিজি হিসাবে অভিষেক। মুখ্যমন্ত্রী কতটা বেপরোয়া এটা তার প্রমাণ। সুপ্রিম কোর্টে রক্ষা কবচ নিয়ে আছেন তার ডিজি। সিবিআই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। সুপ্রিম কোর্টের জাজ পর্যন্ত বলেছেন, যদি কলকাতার পুলিশ কমিশনার মনে করেন যে তিনি আইনের ঊর্ধ্বে, সুপ্রিম কোর্ট বুঝিয়ে দেবে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। The Supreme Court will come down heavily. তাহলে এই ধরনের বিতর্কিত একজন পুলিশ কর্তাকে লোকসভা নির্বাচনের 3-4 মাস আগে ডিজি হিসাবে বসালেন মমতা। বিতর্ক শুরু হবে জেনেও। কতটা মরিয়া, কতটা বেপরোয়া মুখ্যমন্ত্রী, যে কোনো উপায়ান্তর না দেখে তার বিশ্বস্ত রাজীবের উপরই আবার ভরসা রাখতে হলো। তিনি জানেন নতুন করে আবার সারদা নিয়ে আলাপ আলোচনা শুরু হবে সব মহলে। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ প্রধান মুখপাত্রের এই কটাক্ষ। প্রধান মুখপাত্র ছোটবাবুর ঘনিষ্ঠ তো, ছোটবাবুর কি তাহলে সম্মতি ছিল না রাজীব কুমারের অন্তর্বর্তী ডিজি হওয়া নিয়ে? ছোটবাবু তার কাজিন ব্রাদার সিস্টার এবং ফ্যামিলি মেম্বারদের নিয়ে বিদেশে গেছেন কাতার এয়ারলাইন্সে। নিশ্চয়ই ইডির অনুমতি নিয়ে গেছেন, যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। এটাকে আমি কোনো অন্য কিছু মানে করতে রাজি নই। তবে এটাই বলার আর কি, যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এ ধরনের অভিজ্ঞতা আমাদের নেই যে নেতারা বৎসরান্তে ছুটি কাটাতে বিদেশে চলে যাচ্ছেন সপরিবারে, ভাই বোন সবাইকে নিয়ে। যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইউ ক্যান গো এনিওয়্যার, কেউ আপনাকে বাধা দিচ্ছে না। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধরনের দৃষ্টান্তগুলো অতীতে ছিল না। ছোটবাবু সমস্ত কিছুই তো নতুন করে গড়তে চাইছে, নতুন তৃণমূলের এগুলো আবার আর নতুন ধরনের বিজ্ঞাপন, যে কর্পোরেট ব্যাপার। যেমন কোম্পানির সিইওরা এই সময় সব বাইরে চলে যান, বিদেশে চলে যান। উনিও তো সিইও, লিপস অ্যান্ড বাউন্সে। যদিও 2019-এর লোকসভা নির্বাচনের ওই যে হলফনামা দিতে হয়, তাই তিনি সিইও কথাটা উল্লেখ করেননি। ইডি বিজ্ঞপ্তি দিয়ে যখন বলল যে লিপস অ্যান্ড বাউন্সের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তিনি স্বীকার করেছিলেন। ইডির বিজ্ঞপ্তি না হলে আমরা জানতে পারতাম না। তাই অন্যান্য কোম্পানির সিইওরা যেমন পরিবার নিয়ে এই ছুটির মরশুমে বিদেশে যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তেমনি গেছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, সমাজ মাধ্যমে কটাক্ষ চলছে, হঠাৎ কেন গেলেন? আমার ধারণা এটার মধ্যে অন্য কিছু খোঁজা অর্থহীন। তিনি ইডিকে জানিয়ে গেছেন এবং ওই ক্রিসমাস এবং বড়দিনের, এই ক্রিসমাস এবং নতুন বছরের মাঝখানে এবং নতুন বছরের গোড়ার 2-3টে দিন সবান্ধব সপরিবার কাজিন ব্রাদার সিস্টারদের নিয়ে তিনি আনন্দ উপভোগ করবেন চুটিয়ে। কারণ তারও তো টেনশন না, এই তো তদন্ত গোটানোর প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে, তাই হয়তো একটু নিজেকে হালকা করার জন্যই বাইরে গেছে।